ঢাকায় আনিস আর শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন গোগাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি। পাড়া প্রতিবেশীরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলেছে। ঢাকার হসপিটালের সাদা দেওয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাছের ভেতর শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের বিধ্বনি শোনা যায় কান পাতলেই। চট্টগ্রামে রাতভর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখন স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উগ্নিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর জানতে চাইছে। ডাক্তারদের পেছনে ঘুরছে। রওশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে, মেশিনের শব্দ কানে বাজছে বিপ 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 শব্দে। ডাক্তাররা বলেছেন পরবর্তী 72 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকটমুক্ত নন। এদিকে ঢাকা আকাশে বিকেলের আলো ঢলছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে রওশনারা ছেলেকে এই অবস্থা দেখে শান্ত থাকতে পারছেন না। সায়না তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন দিতে। তিতলির মনেই নেই সেই সব, সে মায়ের সাথে সাথে আছে। তানছুবা ও তৌচিব আর শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরে তারা কয়েকটা বন্ধুবান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাবার হয়েছে, কিন্তু কিছু এখনও টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান 2 এলাকায় রোড 71-এ তাজউদ্দিন সিদ্দিকীর ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টান টান উদ্যোগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনে রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতেই বুকটা ধক করে উঠল। তানছুবা খালি পায়চারি করছে এদিক ওদিক, মাঝে মাঝেই ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে। তন্মধ্যে সায়না ফোন করলো, সে একটু তাজদার সিদ্দিকীকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। সায়নার মন খারাপ হলো। ভাইয়াদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুবা রান্না বান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়। তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারেন না সায়েদা বেগম। হাসপাতালের রাতে ভাত নিয়ে গিয়েছে তৌচিব। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে। সে এত ধকল আর নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তানছুবাকে এক দফা বকা দিয়ে নিয়েছে। এত বড় মেয়ে এখনও ভালো করে রান্নাটা শিখল না। তাসনুবা বকানি খেয়ে রাগে ফুটছে। তিতলিকে বলো, আমার হাতে রান্না খেতে পেরেছে সেটাই আনিসুজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য। ঝাল খেতে পারবে না, ঢং। ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার সায়নাকে ডাকছো কেন? তানছুবা তাকে ধমকে বলল, জাস্ট শাট আপ। কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেবো। বকা যা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু আনিসুজ্জামানের ঢং গুছিয়ে দেবো। নেকা ঝাল খেতে পারে না। রাতে সায়না গোসল নেওয়ার গায়ে শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতে শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস, জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোয়াগিরে। সায়না ফোপানে আটকে রেখে জানতে ছিল, তোমার সাথে দাদাভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুকু না। ওই বুড়ো তো মরার আগের দিনে আমার সাথে ঝগড়া করেছে জোর করে, ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলেও এই গালিগুলো আর শুনতে পাবো না। সায়না কণ্ঠরুদ্ধ ক্ষীণ কণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে। জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনোদিন কমেনি। তোমার এখনও কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে
ঘুম থেকে উঠে কেঁদেছি। দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়োই ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সমর্থ ছিল তখনও, হুট করে রোগ দেখা দিল, তারপর আর বেশি দিন সময় নেয়নি। কথা বলতে বলতে মরে গেছে। সেনা নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? শায়নার বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের ওপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন, ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি, 1 বছর তো যায়নি এখনো। সংসার কি এত সহজ রে? ফরজের নামাজে মোনাজাত শেষ করে শায়না ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনি হচ্ছে চারপাশে। বাইরে শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলো। শায়না ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন করেছিল। তিতলি রিসিভ করলো না, বোধহয় এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকের চেহারা দেখা গেল। কল রিসিভ হতে তাজদার সিদ্দিকিকে দেখা মাত্রই শায়নার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা শায়না মানতে পারছে না। আর সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছোটবেলার তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল। অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর কাছে দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করেছে। সাপ মোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপ উপরওয়ালা সেদিন তাজদার সিদ্দিকীর উপর রুষ্ট হয়েছিলেন, কি হননি শায়না জানে না। কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তানসুবার কণ্ঠস্বর বেশি আসছে, ওকে এখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বর শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তানসুবার আগে ফোঁস করে বলো, এই যে আপনাকে খুঁজেছি, আপনার জন্য ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলো, তোর জন্য মেজ ভাইয়া ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই সাজতা করতে পারে। আচ্ছা, সেবাশ্রুত করছি বকুনি খাওয়ার জন্য। শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে এডমিট করিয়ে দিই, তোমারও চিকিৎসার প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল। শায়নার চোখ মুখ দেখে তার কষ্ট হলো। বলল, ভাইয়াকে দেখছে? শায়না দেখেছে, তবুও বলো, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। শায়নার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে তাজদারের দাদিমাকে ডাকলো। সায়দা বেগমকে ডাকলো। দেখো দেখো, লন্ডনওয়ালাকে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে? আহা আহা, দুদিনের মধ্যে কেমন চুপসে গেছে। আনোয়ারা বেগম নাক থেকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার উপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাজদার সিদ্দিকীকে দেখছে, এক একজন এক এক মন্তব্য করছে। শায়না সবার পেছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকীকে দেখল। তার কৌতূহলী মন প্রশ্ন করল, ওই চোখ দুটো যখন খুলবে তখন কি একটিবার শায়না মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম শায়নাকে নিয়ে যেতে চাইল। সায়েদা বেগম বললেন, ওর ঘরে গেলে ওর আর কষ্ট হবে বড় মা, জামাই আসুক, একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বললেন না। কথাটি মিথ্যে নয়, যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকা চলে গিয়েছে, কিন্তু শায়নাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। সায়েদা বেগম আশ্চর্য হয়ে গেছেন, ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার তো বলবে অত্যন্ত। তার মেয়েটাও তো পরই করে রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রওশনার আর তাজউদ্দিন সিদ্দিকী চায়নি শায়না সেখানে যাক, কারণ শায়নার খাওয়া দাওয়াতে এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলাতে যত্ন করে তোষামদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই।
তার উপর তাদের ছেলের প্রাণপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে সাহিদা বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ করে গিয়েছেন। তাদের একটা বললে বুঝে বলে অন্যটা। আনিস অবশ্য বলল ওরা না চাইলে ওখানে যাওয়া দরকার নেই। ও তাদের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়বে, পরে ওকেই সবাই কথা শোনাবে, আরও অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকুক। শাহিদ বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকে তো পাশে লাগেই। ওরা মেয়েটাকে নিয়ে গেল না তো ভারী অন্যায় হলো। কয়েক মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে, শীত চলে এসেছে প্রায়। এবারে শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কী হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুরে বসে থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া নিচে নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজ ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলো নখ কেটে কেটে দেয় না, বকবক করছেন এই বলে। দেখো তো কাণ্ড, মাটি কুড়ে ফেলছে, যেদিন যাচ্ছে সেদিনই। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি, মুরগি দেখলেই সেটা নিয়ে তাড়াচ্ছেন। এই উঠোনে তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। সাহেদা বেগম বারণ করলেও শোনেন না, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবিন একটা বালতি এনে উঠোনে থামলো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করছেন, ছাদ ভর্তি করে থেকে কাপড় চাপড় উঠানে শুকাতে দিতে হবে। 3টি শুক্রবার, শাওন, আনিস, আশরাফ সবাই জুমার নামাজের জন্য প্রস্তুত নিচ্ছেন। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। সায়নাকে ভেতরে আদর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভেজনি খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। সাহিদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস, তারপর ওকে খাটাচ্ছিস বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকাতে না দিয়ে চলে এসেছে, ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। সায়না সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সেলোয়ার কামিজ, চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন, মাথার কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সই কিনতে চেয়েছে, এইবারটা সই এনেছে। সায়না কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখল একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন। সায়না নিজেকে ডেকে ঢুকে গেল দাদিমার কাছে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে সায়নাকে দেখালো। সায়না সুই সুতো দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। সায়না চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। সায়না দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ি পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটল যখন দেখলো সিদ্দিকি বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো করে কার এসে থামলো উঠোনে এসে। পরপর আরও 2টো গাড়ি এসে থামলো তার পেছনে। সায়েদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কেন গিয়েছিস শানু? তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে আজ। সায়েদা বেগম সায়নাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। সিদ্দিকি বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ। অন্যদিকে জুমার নামাজে তাড়া চলছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করলো। আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে খোশ গল্পে মেতে উঠল। দাদিমা আনোয়ারা বেগমকে নিয়ে ভেতরে চলে গেলেন। ভেতরে ঢুকলো সায়দা বেগম। আজ দুপুরে খাওয়া দাওয়া হবে সায়নাদের বাড়িতে। রওশনারা, জোহরা বেগম সহ সবাই একে একে ভেতরে চলে এলেন। দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের মুখে। তৌছিবার তিতলি ব্যাগ আর সুটকেস সামনে বাড়ির দরজা খুলতে এগিয়ে গেল। সব শেষে ধীর পায়ে গাড়ি থেকে নামলো তাজদার সিদ্দিকী। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভর জমেছে, মুখমণ্ডলে কিছুটা ভারী লাগছে, গালে বাড়তি দাড়ি, মাথার চুলও অযত্নে লম্বা হয়ে এসেছে। সব সময় ফিটফাট থাকে বলে হঠাৎ এই পরিবর্তন তাকে অস্বাভাবিক লাগছে। তাকে কেটে আসতে বলেছিল সবাই। সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে
কাটবে। গাড়ি থেকে নামা মাত্র আনিস শাওন এসে তার সাথে হাত মেলালো। আনিস বলো, জুমার নামাজের সময় হয়ে গেছে কিন্তু, তুই যাবি? রাহান বলে উঠল, এখনও উবু হয়ে পারছে না ভালোভাবে, বুকে সমস্যা হবে, বাড়িতেই পরে নেব। তাজদার তার কথার সাথে দ্বিমত পোষণ করলো। সে মসজিদে যেতে চায়, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে। আশরাফ বলল, আচ্ছা, ওখানে মোড়ার ব্যবস্থা হয়ে যাবে। যদি মোড়া ছাড়া পড়তে পারো তাহলে তো সমস্যা নেই। রায়হান রাজি হলো। তানচোবা গাড়ি থেকে নামা মাত্র চেঁচামেচি করছে। গাড়িতে এখন অনেক জিনিসপত্র, এগুলো না নামে সবাই চলে গিয়েছে কেন? সে নামতে পারবে না একটা ব্যাগও। গরমে ঘেমে উঠেছে সে। চুলের উপর আটকানো চশমা, পরনে একটা কালো কুর্তি। শাওন আনিসের পাশে দাঁড়িয়েছিল। তারা দুজনে তানসুবার চেঁচামেচি শুনে একসাথে তাকালো। শাওন তানসুবাকে দেখা মাত্রই হেসে ফেলল। পাপা কি পারি হাজির? আনিস ধমকে বলল, চুপ থাক। শাওন হেসে উঠে সরে গেল। তানসুবা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। শায়নার চাচাতো বোন সাঞ্জু এসে বলল, নুভা আপু যে মাদের বাড়িতে যেতে বলেছে বড় আম্মু। তানসুবা বিরক্ত হয়ে বলল, আমি ওই বাড়িতে যাব কেন? বলে এসো, আমি ওখানে যাব না। সাঞ্জু তার কথা শুনে আর কিছু বলে না, চলে গেল। চাবি কাজ করছে না, দরজা খুলে একটু সময় নিচ্ছে। তাসনুবা সবার মাথা খেয়ে ফেলেছে। উফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? আর একবার প্যান প্যান করলে তোর কান বরাবর দেব তোকে। তাসনুবার আগে ফোঁস করতে লাগলো। আশরাফ তাকে ডেকে নিল। নুভা, আমাদের বাড়িতে যাও, ওখানে সবাই আছে। আশরাফের কথা ফেলা যায় না, বড় হিসাবে সমীর করতেই হয়। তাসনুবা বিরক্ত হয়ে শায়নাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল। আনিস বলল, তোমাকে ডাকতে যাচ্ছিলাম। তাসনুবা হাত বাড়িয়ে বাতাস করতে করতে বলল, ওখানে তো গরম কেন আনিস ভাই? আনিস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ঠোঁট উল্টে বলো, ওখানে তো শীত পড়েছে কয়েকদিন ধরে, তোমার মেজাজও গরম বোধ হয়। তাসনুবা চলেই যাচ্ছিল। আনিসের শেষের কথাটা শুনে থমকে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, সোজা তাদের বাড়িতে চলে গেল গোট গোট পায়ে হেঁটে। তৌসিফ ততক্ষণে বাড়ির দরজা খুলে ফেলেছে। তাসনুবাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তিতলি বলল, মৌচাকে আবার ঢিল ছুড়ল কে? সায়না শ্বশুরবাড়িদের সামনে এলো শরবতের ট্রে নিয়ে। তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো, তবে বেশ শুকিয়েছে সে। সবাইকে জড়িয়ে ধরে অল্প কথাবার্তা বলল। আবারও রান্নাঘরে চলে গিয়েছে সে। রওশনারা দাদিমাকে বললেন, ও এত শুকিয়েছে কেন? দাদিমা বলেন, খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো, এইসব আর কি। জোহরা বেগম বললেন, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে নাকি? দাদিমা কাষ্ঠ হাসলেন, ও আর কি কাজ করবে, মেঝেতে শুয়ে থাকে অশান্তি লাগলে। তিতলি এসে সোজা রান্নাঘরে চলে এলো। এসে সায়নাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সায়নাও তাকে দেখে খুশি হয়ে গেছে। তিতলি তাকে দেখে খুশি হয়ে গেছে। তিতলি তাকে অপাতমস্তক দেখে বলল, ওটা কোথায়? সায়না পেট আলতো করে গুঁতো দিয়ে কথাটা বলল সে। সায়নার সাথে সাথে সাবরিন, শর্মিলা সবাই হেসে ফেলল। সাবরিন বলল, সায়না তোমার বড় ননদিনী কোথায়? তিতলি দিল জবাবটা, এসেছিল, কে কে নাকি কি বলেছে তাকে, তাই আবার চলে গিয়েছে। শাহিদা বেগম চিন্তিত হলেন, আবার কে কি বলল? শাওন কিছু বলেছে বোধ হয়। আহা, কতবার বলেছি মেয়েটার সাথে মশকরা করিস না, ও মশকরা বোঝে না। আনিসের কথা উনি মাথায়ও আনলেন না। আনিস মশকরা করার মতো ছেলেই নয়। সায়নার শ্বশুর, চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বসেছে তার বাপ ভাইদের সাথে। তাজার বাড়িতে আসতে না আসতেই সবাই ওখানে ভিড় জমালো। দাদিমা তো আগে ভাগে হাজির। তাজদারকে দেখে উনি বললেন, লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে। তাজার কপাল উঁচিয়ে মুখের কাছে হাত রেখে বলল, মরা কান্না কেড়ে নিয়েছিলেন নাকি? সবাই তারা প্রশ্নের ধরন দেখে হেসে উঠল। আফসার সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন, যাই বলো বাবা, আল্লাহ বাঁচিয়েছেন। মৌ হিসাব মরার পর কাউকে তো আর ফিরতেই দেখিনি। তোমার জন্য 5 ওয়াক্তের পর 5 বার আল্লাহর কাছে হাত তুলেছি। উনি সাদাসিধে মানুষ, সোজাসাপটা মনের কথাটা বলে দিলেন সবাইকে। দাদিমা আনারা বেগম বললেন, সবার দোয়াই ফিরে এসেছে, তোদের দোয়া না থাকলে তো ফিরতো না। আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে
ভেতরে চলে গেলেন। এই বলতে বলতে, ওদের আর বসিয়ে রাখিস না, খেতে দিয়ে অনেক জার্নি করে এসেছে। ডাইনিং টেবিলে সাজানো হচ্ছে। তিতলি ঢাকনা উল্টে উল্টে দেখছে কে কে রান্না হয়েছে। চিংড়ি দেখে সে লোভ সামলাতে পারছে না, সাইদা বেগমকে বলল, আমি কিন্তু চিংড়ি 2টা খাবো। সায়না হেসে বলল, যত ইচ্ছে খেও, মেজবাবুকে একটু ডেকে আনলে ভালো হতো। ভাই, না না, আমি পারবো না এসব। সাবরিন বলল, তুই গিয়ে ডেকে আয়। শর্মিলা ধমকে বলল, ও যাবে কেন, কাউকে পাঠা, নইলে তৌসিফকে বল। সাইদা বেগম বললেন, ও ওর বড় ভাইকে ভয় পায়, এভাবে ডাকলে আসবে না বোধ হয়। ডাইনিং টেবিলে সাজানো হয়েছে হরেক রকমের রান্নার। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আফসার সাহেব বড় 2 মেয়ের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ? সায়না এক কোণায় দাঁড়িয়ে হাতের নখ কুটছিল। বাবার কথায় সে চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে সায়নার হাত ধরে বলল, সায়না চলো, ভাইয়ের সাথে দেখা করবে। সায়না বলল, না না, এখন না। কেন? অনেক লোকজন। তিতলি মজা করে বলল, লজ্জা পাচ্ছ? সায়না আঙুল দিয়ে চোখ চেপে নিয়ে বলল, পরে যাব, এখন না। তিতলি বলল, আচ্ছা, ভাইয়াকে আসতে বলি। সায়না খপ করে তার হাত ধরে ফেলল। না না, প্লিজ, পরে, আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষ হতে আনোয়ারা বেগম বললেন, বাড়ির বউ আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি। অনেকদিন থেকেছে বাপের বাড়িতে। রাহেনের মা, এইদিকে আসো, তোমার ছেলের বউকে তুমি বুঝে নাও। সাইদা বেগম বলেন, ও যখন তাদের সাথে যাবে না, তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানেই থাক। এখন নিয়ে যান, কয়েকদিন থেকে আবার চলে আসবে, প্রথম বাচ্চা তাই। রওশনার কিছু বলার আগে আনোয়ারা বেগম বলেন, ওরা বড় বউ আগে কথাবার্তা বলে ঠিক করুক, কখন কি করবে। আমরা আগেভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। এখন মেয়েকে বিদায় দাও। সাইদা বেগম কাষ্ঠ হেসে বললেন, ও কাজবাজ হালকা পাতলা করতে পারে, ভারী কাজের সময়। সায়নার চোখ রাঙিয়ে বলছে চুপ করতে, কিন্তু সাইদা বেগম বলেই যাচ্ছে, প্রথমবার তো, তাই ও নিজে ভালো মন্দ তেমন বুঝতে পারছে না, একটু সাবধানে রাখবেন বড় মা। আনোয়ারা বেগম বলেন, আমাদের বাড়িতে অত কাজ কোথায়, সমস্যা নেই, ওকে কিছু করতে হবে না। জোহরা বেগম বললেন, কাজবাজ করলে নর্মাল ডেলিভারি হয়, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরও বাড়ে। সবার কথাবার্তা সেখানেই সমাপ্ত হলো। বসার ঘরে তখনও সবাই বসে আছে। সায়না ধীরে ধীরে রওশনার পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকলো। ভেতরে ঢুকেছে তাজউদ্দিন সিদ্দিকী আর তৈব সিদ্দিকী সালাম জানালো। তাজউদ্দিন সিদ্দিকী সালাম দিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তোমাকে দেখার আগে খেতে বসিয়ে দিল ওরা। আনোয়ারা বেগম সঙ্গে সঙ্গে বললেন, ছেলের বই তো বলছিল আগে খেতে নিতে। সায়না মৃদু একটা হাসলো আর ভান করলো। চোখের কোণা একবার ঘুরে গেল তাজদার সিদ্দিকী দিকে। সোফার গায়ে এক হাত ছড়িয়ে তিনি বসে আছেন নিস্তেজ ভঙ্গিতে, ক্লান্ত শরীর, অন্যমনস্ক দৃষ্টি। তারপরে সায়না রওশনার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি একবার এসে পড়ল তার উপর। গায়ে শাল টেনে নিয়ে সায়না হাত দুটো এমনভাবে সামনে জড়ো করে রাখলো যে তার ভারত শরীরটা আর কারোর চোখেই পড়ছে না। ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হেঁটে সে বেরিয়ে গেল। তিতলির উপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসার। তানসুবার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সব কিছু আগে তার ঘুমটাই জরুরি। রওশনারা উঠানে আসতেই পাড়া পড়শিরা ডাক দিল, বউ নিয়ে চলে যাচ্ছে নাকি রাহেনের মা? রওশনা হেসে জবাব দিলেন, হ্যাঁ, আর কতদিনই না থাকবে, অনেক তো নায়র হলো। সায়না চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে। বারান্দায় সিঁড়ি পেরানোর সময় সায়না অল্প একবার ঘাড় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি এসে পড়ল তার চোখে। এক মুহূর্তে বেশি হলো না, তাড়াতাড়ি সামনে ফিরে গেল সায়না। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদার সিদ্দিকী হালকা করে সায়নার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীরে পায়ে হেঁটে গেল। সায়না এক মুহূর্তে যেন নিঃশ্বাস আটকে রইল, এখনো পাজি রয়ে গেছে। আনোয়ারা বেগম তাজদারকে ডেকে বলল, দাদু ভাই, বউকে দেখেছো? তাজদার সিদ্দিকী ফোনের ভেতরে চোখ গেঁথে রেখে যেতে যেতে মাথা নাড়ল। উফ, দুইজনের কাজের বুয়া রেখেছেন রওশনারা। এত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে আগে ভাগে করে রাখা উচিত ছিল কাউকে এখানে পাঠিয়ে দিয়ে। এখন মহা ঝামেলায় পড়ে গেছেন।
দুপুর গড়িয়ে বিকেল, এখনও ঝাড়ুর কাজ শেষ হয়নি। ধোয়া মোছা তো আছেই। ধোয়া মোছার কাজ বাকি রেখে বাকি অন্যান্য কাজে হাত দিলেন তিনি। তানসুবা নিচের ঘর নিজেই পরিষ্কার করেছে, কাউকে হাত দিতে দিবে না তার ঘরে। সায়না নিজের ঘরে এসে দেখলো সব এলোমেলো হয়ে আছে। তাজা সেদিকে ঘরের এমন অবস্থা করে মহিষ কিনতে গিয়েছিল। পুরো ঘরটা আউলাঝাউলা হয়ে আছে। ঘরে ঢুকতে ঢুকতে তার মাথা ঘুরে উঠলো, এত কাজ কখন করবে? বুয়া দুজন এসে বলো, তুমি একটু বাইরে যাও বউ, ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলে। সায়নার একটু শুতে ইচ্ছে করছিল। সে তিতলি ঘরে গিয়ে চুপি সারে শুয়ে পড়ল। ঘরদোর ঝাড়মোছ করতে করতে বিকেল গড়িয়ে গেছে। রসনারা তবু মনে হচ্ছে পরিষ্কার হয়নি ভালো মতো। বেশ খুঁতখুঁতি হলে এটাই সমস্যা। ছেলেরা বাড়ি এলো মাগরিবের নামাজের পর। চুলোয় চা বসানো হলো, সবাই চা খাবে। তাসনুবা ঘরদোর সাফ করে গোসল দিয়ে টি শার্ট পরে পরে ঘুরেছিল। তিতলি ঝিমলির বাবুকে কোলে নিয়েছে, তাই রওশনারা তাকে ডাকলো, তিতলি নুবাকে ডাকো, চা নিয়ে আসতে বলো। আর কাউকে বলতে পারছে না, শুধু নুবা নুবা আর নুবা। চুলটা ভালোভাবে বেঁধে বিড়বিড় করতে করতে রান্নাঘরে এলো তাসনুবা। টি শার্টের সাথে একটা ওড়না পেঁচিয়ে গলায়। চায়ের ট্রে নিয়ে নিচে আসতে যখন যাবে তখনই দেখলো তাজদারের পাশাপাশি বসে আছে আনিস। দুজনে ফোনে কী যেন দেখছে আর গুরুতর ভঙ্গিতে কথাবার্তা বলছে। তাসনুবা আবার রান্নাঘরে চলে গেল। রওশনারা বলল, কি হলো? তাসনুবা বলল, টি শার্ট পাল্টে আসি। আশ্চর্য, চা ঠান্ডা হয়ে যাবে না? আবার গরম করব? তাসনুবা টি শার্ট পাল্টে থ্রি পিস পরে নিল। চুল থেকে কাঁটি খুলে হাত দিয়ে বাঁকা সেটি করে নিল। একটা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুলগুলো হালকা আটকে দিল। তারপর সামনের শর্ট হেয়ারগুলো কয়েকটা পাশে নামিয়ে দিল বিরক্তিকর। বাইরের লোকজন এসে এসে থাকে, যেদিন টি শার্ট পরবে সেদিনই অসহ্য। তিতলি বাবুকে দোল দিতে দিতে এসে দেখলো সে ঠোঁটে লিপ বাম দিচ্ছে। এ আবার সাজুগুজু কোথায় যাচ্ছে এখন? একটু শান্তিতে বসা নেই। এত দূর থেকে এসে আবারও ঘুমাতে চলে যাচ্ছে, বদহজমি। কিন্তু কিছুক্ষণ পর তাকে চায়ের ট্রে হাতে নিয়ে যেতে তিতলির চোখ গোল গোল করে তাকালো। নিচে যাওয়ার জন্য এত সাজগোজ, নতুন ড্রেসও তো পরেছে দেখছি। তিতলির চোখ কসলালো, না ঠিকই দেখছে। তাসনুবা টি টেবিলে চায়ের ট্রে রাখতেই তাজউদ্দিন সিদ্দিকী বলল, আহারে, আজকে আমার নুবামণি চা বানিয়েছে নাকি? চা মা বানিয়েছে, কিন্তু তাসনুবার লজ্জা লাগছে সে বানায়নি কথাটা বলতে। তাই সে বলল, আমি চা বানাতে পারি আব্বু। জানি জানি, আমার মেয়ে সব পারে। তাজদার রানী সেটাই ব্যস্ত ছিল যে চা এসেছে সেটা তারা খেয়ালই করেনি। তাসনুবার রাগ লাগছে, এরা থেকে কি চা কোর মনে করেছে? ভাইয়াটা একদম বেশি বেশি। এতদিন তাকে ওখানে খাটিয়েছে, তার ইচ্ছে করছে চায়ের কাপ ঢেলে দিতে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, চা এসেছে, তোমরা চা নাও। তাজদার, আনিস। আনিস ফোন নিয়ে উঠে গেল। তাজদারকে বলো, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তৈবুদ্দিন সিদ্দিকী বলেন, চা খাও। না খেয়ে এসেছি চাচু, আমি এতবার চা খাই না। তাজদার বলো, আরে খেয়ে যা। আনিস তানসুবার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না তোর সাথেই তো খেলাম, হোয়াটসঅ্যাপ চেক করিস। সে বেরিয়ে গেল। তাজদার চায়ের কাপ চুমুক বসিয়ে তাসনুবাকে বলল, নাস্তা নিয়ে যাও, শুধু চা খাবো। সবার চা খাওয়া শেষ হতে তাসনুবার ট্রে নিয়ে চলে গেল। সিঙ্কের উপর শব্দ করে ট্রেটা রাখলো। রওশনার অবাক চোখে তাকালেন, কি হয়েছে? যে কাপের চা আজ খাওয়া হয়নি ওই কাপের সব চা পুরোটাই তাসনুবা বেছে নিয়ে ঢেলে দিল। ওটা আনিসুজ্জামান সিদ্দিকীর জন্য ছিল মানে ওটা আর কেউ খেতে পারবে না। তাই তার বাসির চা অন্য কেউ খাবে কেন? যত সব ফালতু ভাব বেড়ে গেছে তাদের বাড়িতে বোন বিয়ে দিয়ে। হন হনিয়ে ঘরে চলে গেল সে। চা নাস্তা কিছুই খেলো না। ঝিমলি তিতলিকে বলল, ননদ বাঘিনীকে আবার কে খোঁচা দিয়েছে? তিতলি ঠোঁট উল্টে বলল, বজ্জাতি একটা, সারাক্ষণ উগ্র মেজাজ তার। তিতলি তার ঘরে ঢুকলো ঝিমলিকে নিয়ে। আলো জ্বালাতে দেখলো সায়না ঘুম। এই মেয়েটা তো ঘুমাতে পারে। ঝিমলি ডাকলো, মেজোজার রাত হয়ে যাচ্ছে, আর কত ঘুমাবেন? রাতের জন্য বাকি রাখেন। এই মেজোজা, সায়না। তিতলি সায়নার গা ধরে হালকা ঝাঁকুনি দিল। সায়নার চোখ ছোট ছোট করে তাকালো। গায়ের আসামি ছেড়ে ধীরে ধীরে উঠে পড়লো শোয়া থেকে। ঝিমলি বলল,
না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? শরীরের অবস্থা তো 12টা বেজে গেছে। তিতলি বলল, ভাইয়া ঘরে গেছে দেখলাম, তোমাকে খুঁজছে বোধহয়। সায়না শোয়া থেকে উঠে গেল। কতক্ষণ ঘুমিয়েছে কে জানে। ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে সে জিভ কাটলো। নিজের বাড়ি মনে করে ঘুমাচ্ছে ঠুসে ঠুসে। তিতলি বলল, চা খাবে? এনে দেবো? সায়না বলল, না না, চা খাবো না। চা অনেকদিন হলো খাচ্ছি না। কিছু খাবো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভেতরে আলো জ্বলছে। শব্দ হচ্ছে দেখে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হালকা করে দরজা ঠেলতেই ভেতরে তাজদাসের দিকে দেখা গলা আরও শুকিয়ে এলো। গায়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট। এই রংটা খুব মানায় তাজদার সিদ্দিকীর গায়ে। এখন আরও মানাচ্ছে, কারণ বসে বসে খাওয়া দাওয়া করায় একটু স্বাস্থ্য এসেছে আগের চাইতে। সাহস করে ভেতরে প্রবেশ করার সময় দাদিমা এলো। সায়না ওনাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো।